আসসালামু আলাইকুম। অন্যরকম একাডেমিক কেয়ার থেকে শরীফ বলছি। অনেক অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যজ্জ্বল মুখগুলো দেখতে পেয়ে। আমরা সলভ করছিলাম ন্যারেশন, ওয়ান শট ওয়ান টপিকের। আলোচনার বিষয়বস্তু ছিল ন্যারেশন। আমরা গত ক্লাসে একটা ন্যারেশন সলভ করেছিলাম, আজকে আমরা আরেকটা ন্যারেশন সলভ করব। এবং আমি বলেছিলাম যে আপনাদেরকে আমি তিনটা ন্যারেশন সলভ করানোর মাধ্যমে ন্যারেশনের যাবতীয় প্রবলেম আপনাদেরকে বুঝিয়ে দিব। সেই আঙ্গিকে আমরা একটু চলে আসি কোয়েশ্চেন নাম্বার 2। এটা এসেছিল সেন্ট স্কলাস্টিক্স গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামে। আমরা আগে কোয়েশ্চেনটা একটু পড়ি। এক্সকিউজ মি, ক্যান আই হ্যাভ আ লুক অ্যাট ইয়োর পেপার ফর আ মোমেন্ট, সেড দ্য ম্যান নেক্সট টু মি। দ্য ম্যান নেক্সট টু মি, তার মানে আমি বুঝে গেলাম যে এখানে স্পিকার এবং লিসেনার কারা কারা হবে। হয়তোবা কোনো কোনো সময় দ্য ম্যান কথা বলবে, আমি শুনবো, অথবা আমি কথা বলবো, দ্য ম্যান শুনবে। ক্লিয়ার? ওকে। আই জাস্ট ওয়ান্ট টু সি দ্য ক্রিকেট রেজাল্টস। ওকে, শিওর, বাট আই হ্যাভেন্ট কোয়াইট ফিনিশড উইথ ইট, আই সেড। প্লিজ ওয়েট আ মোমেন্ট, হি সেড, অ্যাকচুয়ালি আই এম গেটিং অফ এট দ্য নেক্সট স্টপেজ। ফাইন। সো আমরা ন্যারেশনটা পড়ে ফেললাম। এখন আমরা একটু সলভে যাব। সলভ করার সময় আমি যে নোটগুলি বলবো, আমি আশা করি আপনারা যারা আমার ক্লাসটি দেখছেন তারা সুন্দর মতো সেটা নিজেদের কাছে নোট নিয়ে রাখবেন। ওকে। সো একটু যদি তাকাই তাহলে দেখেন বাক্যটা শুরু হয়েছে এক্সকিউজ মি দ্বারা, রাইট? এক্সকিউজ মি দ্বারা। আমি একটা নোট আপনাদেরকে এখানে একটু লিখে দেই আগে। আমরা একটু নোটটা নিয়ে নিই। নোট। তো আমাদের এখানে নোটটা কি? নোট হচ্ছে, ভাইয়া একটু লিখে রাখেন, যদি কখনো কোনো ন্যারেশনে হাই, হ্যালো, এক্সকিউজ মি, কয়টা কয়টা লিখলাম? হাই, হ্যালো, এক্সকিউজ মি। যদি কখনো কোনো ন্যারেশনে থাকে হাই, হ্যালো, এক্সকিউজ মি থাকলে কি করতে হয়? হাই, হ্যালো, এক্সকিউজ মি থাকলে ড্রয়িং অ্যাটেনশন, ড্রয়িং অ্যাটেনশন লিখতে হয়। এবং এই ড্রয়িং অ্যাটেনশনটা বাক্যের একদম প্রথমের দিকে লিখতে হবে। ঠিক আছে? ড্রয়িং অ্যাটেনশন কখন লিখতে হবে? বাক্যের একদম প্রথম দিকে। চলে আসেন, আমরা আমাদের ন্যারেশনটাই চলে আসি। সো এখানে খেয়াল করে দেখেন, এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে এক্সকিউজ মি ছিল, রাইট? এক্সকিউজ মি। সো দ্য ম্যান সেড টু মি, এগুলি লেখার আগে শুরুতে আগে লিখতে হবে কি বলেন তো? ড্রয়িং অ্যাটেনশন। দেন আমি একটা কমা দিলাম, ড্রয়িং অ্যাটেনশন। ঠিক আছে, আমি ড্রয়িং অ্যাটেনশন লিখলাম। এরপরে আমি এখন লিখবো কে কথা বললো আর কে কথা শুনলো, অর্থাৎ স্পিকার এবং লিসেনারকে লিখবো। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি স্পিকার হচ্ছে দ্য ম্যান এবং লিসেনার হচ্ছে মি। তাহলে আমি লিখবো দ্য ম্যান। এবং যেহেতু আমরা দেখতেই পাচ্ছি এটা একটা ইন্টারোগেটিভ বাক্য, এটা একটা ইন্টারোগেটিভ বাক্য, দ্যাট মিন্স এখানে কি হবে বলেন তো? আস্কড হবে। তাহলে আমি লিখলাম দ্য ম্যান আস্কড মি। ভেরি গুড, এটুকু পর্যন্ত লেখা হলো। একটু খেয়াল করে দেখেন, ইন্টারোগেটিভ বাক্যটা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দ্বারা। আমরা জানি যদি ইন্টারোগেটিভ বাক্য অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে অক্সিলারি ভার্বের ওই জায়গাটাতে আমরা কি লিখবো? শুরুতে কমা, ইনভার্টেড কমার জায়গায় কি লিখবো? ইফ লিখবো, রাইট? সো আমরা এখানে লিখবো ইফ। ওকে। সো ড্রয়িং অ্যাটেনশন কমা দ্য ম্যান আস্কড মি ইফ, দেন আমরা সাবজেক্টের জায়গায় চলে আসি। সাবজেক্ট এখানে আই, আই ফার্স্ট পারসন, আই ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন বাক্যের সাবজেক্টকে ধরবে। ফার্স্ট পারসন বাক্যের কাকে ধরবে বলেন তো? ফার্স্ট পারসন বাক্যের সাবজেক্টকে ধরবে। এই যে বাক্যের সাবজেক্টকে ধরবে। তাহলে এখানে দ্য ম্যান, ওকে যেহেতু ইন্ডিকেট করছে আই, তার মানে এখানে কি হবে বলেন তো? হি। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এখানে আমি দেখতে পেলাম সাবজেক্টটা ফার্স্ট পারসন। আমরা জানি ন্যারেশনে ফার্স্ট পারসন সবসময় সাবজেক্টকে ধরে। সো ফার্স্ট পারসন এখানে সাবজেক্ট হিসেবে দ্য ম্যান কে ধরলো। দ্য ম্যান এর জন্য এখানে আমি হি বসালাম। ওকে, ফাইন। দেন আমি জানি এখানে ক্যান ছিল, কি ছিল? ক্যান ছিল। ক্যান থাকলে যেন কি লিখতে হয়? কুড লিখতে হয়। ক্যান থাকলে কি লিখতে হয়? কুড লিখতে হয়। তাহলে লিখলাম দ্য ম্যান আস্কড মি ইফ হি কুড। দেন যা ছিল বাকি অংশটুকুতে আহামরি কোনো চেঞ্জ না থাকলে হুবহু লেখা যাবে। তাহলে হ্যাভ আ লুক অ্যাট, হ্যাভ আ লুক অ্যাট, লিখলাম হ্যাভ আ লুক অ্যাট ইওর পেপার ছিল, ইওর পেপার। খেয়াল করে দেখেন, ইওর হচ্ছে সেকেন্ড পারসন। ইওর কোন পারসন? সেকেন্ড পারসন। একটু আগে বলেছিলাম ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরেছিল, তাহলে এখন আমরা সেকেন্ড পারসন কাকে ধরবে? এখন আমাদের সেকেন্ড পারসন ধরবে অবজেক্টকে। এই বাক্যের অবজেক্ট কোনটা ভাইয়া?
এই বাক্যের অবজেক্ট হচ্ছে মি, এই বাক্যের অবজেক্ট কে? মি। তার মানে এবার যে সেকেন্ড পারসন ইয়োর, এইটা হয়ে যাবে মাই। এবার কি হয়ে যাবে? এবার হয়ে যাবে মাই পেপার ফর আ মোমেন্ট। তো প্রথমটা শেষ হয়ে গেল, রাইট? শেষ হয়ে গেল। আমরা সেকেন্ড লাইনে চলে আসি। এখানে কথাটা কে বলছে দেখেন, আই জাস্ট ওয়ান্ট টু সি দ্য ক্রিকেট রেজাল্টস। আচ্ছা, এই কথাটা আমি বুঝতেই পারছি বাক্যটা পড়ার পরে, যেহেতু এখানে কোনো স্পেসিফিক লিসেনার বা স্পিকারের নাম নেই, দ্যাট মিন্স পরের কথাটা নিশ্চয়ই আমার হবে। তার মানে এই কথাটা এবং এই কথাটা, দুইটা কথাই ওই মানুষটার, দ্য ম্যানের কথা। তাহলে আমি যেটা করব, আমি এখানে ফুল স্টপটা না দিয়ে, আমি এখানে ফুল স্টপটা না দিয়ে আমি এখানে এন্ড দ্বারা যুক্ত করতে পারি। আমি এখানে বললাম এন্ড, যেহেতু এই বাক্যটা একটা অ্যাসার্টিভ বাক্য, তাহলে আমি এখানে লিখলাম এন্ড সেইড দ্যাট। আমি অ্যাসার্টিভের জন্য কি লিখলাম? এন্ড সেইড দ্যাট। আশা করি এটুকু বুঝতে পেরেছেন কেন লিখলাম, কারণ দুইটা কথাই দ্য ম্যানের। তাই প্রথম বাক্যটার সাথে দ্বিতীয় বাক্যটা যোগ যোগ করার জন্য আমি তাদের মাঝখানে কি দিলাম? সেইড দ্যাট দিলাম। তাহলে সেইড দ্যাট, আবার এখানে আসছে আই, আই আবারও ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন সাবজেক্ট হিসেবে আবারও হি কে ধরবে, জাস্ট, জাস্টের মতো থাকলো। এখানে ছিল ওয়ান্ট টু, ওয়ান্ট টু, ওয়ান্ট, এটা প্রেজেন্ট টেন্স, ওয়ান্ট টু, প্রেজেন্ট থাকলে ন্যারেশনে কি হয়? পাস্ট হয়। তাহলে এখানে কি হবে? ওয়ান্টেড টু। ওকে, wanted to see the cricket results, see the cricket results, ফাইন। সো আমরা এতটুকু শেষ করে ফেললাম। এবার এবার আমার কথা আসছে, আই সেইড। ওকে, সো আই সেইড, এই কথাটা এবার আমার কথা হবে। দেন আমি কি বললাম? শিওর বাট আই হ্যাভেন্ট কোয়াইট ফিনিশড উইথ ইট, শিওর বাট আই হ্যাভেন্ট কোয়াইট ফিনিশড উইথ ইট। ভালো কথা। এখানে যদি একটু খেয়াল করে দেখি, আপনি একটু লক্ষ্য করে দেখেন, এই যে এইটুকু হচ্ছে বাক্যের একটা পার্ট, আবার বাটের পর থেকে এইটা হচ্ছে আরেকটা পার্ট, রাইট? সে বাক্যটা দুইটা পার্টে বিভক্ত। আমি যদি শিওরটাকে চিন্তা করি ভাইয়া, এটাকে অনেকভাবে লেখা যায়, মানে এটা এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে। এটাকে অনেকভাবে লিখলেই যদি ওয়ে ঠিক থাকে তাহলে কারেক্ট হবে, বাট আমি আপনাদেরকে একটা ওয়ে বলে দিচ্ছি। আমি এখানে কি লিখবো, যেহেতু এটা আমার কথা, আমি এই যে শিওরের জন্য আমি এখন একটা কথা লিখবো, আপনারা এটা চাইলে লিখতে পারেন, সেটা হচ্ছে গিভিং অ্যাসিওরেন্স, গিভিং অ্যাসিওরেন্স, গিভিং অ্যাসিওরেন্স, গিভিং অ্যাসিওরেন্স আপনারা শিওরের পরিবর্তে যদি কখনো আসে লিখতে পারেন। বাট এটাকে না লিখলে যে আহামরি কোনো সমস্যা হবে এরকমও না, বাট লিখলে ভালো যে আপনি ন্যারেশনটাকে স্বয়ংসম্পূর্ণ করেছেন। ওকে, সো আমি লিখলাম গিভিং অ্যাসিওরেন্স কমা আই রিপ্লাই, যেহেতু আমি তার কথাটা রিপ্লাই করলাম এই জন্য আমি এখানে রিপ্লাই লিখলাম। আই রিপ্লাইড দ্যাট, আই রিপ্লাইড দ্যাট। শুরুতে যদি কখনো বাট থাকে ভাইয়া, এখানে একটা নোট লিখে রাখেন, আমরা আরেকটা নোট লিখে রাখি। আরেকটা নোট হচ্ছে, যদি কখনো বাক্যের শুরুতে বাট থাকে, কি থাকে? যদি কখনো বাক্যের শুরুতে তিনটা জিনিস থাকে, শুরুতে এন্ড, বাট, অর থাকলে, এন্ড বাট অর থাকলে কি হবে জানেন? উঠে যাবে। ওকে, সো এই নোটটা একটু মাথায় রাখবেন। কোন ন্যারেশনের ভিতরে যদি দেখেন শুরুতে এন্ড, বাট কিংবা অর আছে, তাহলে সেটাকে উঠিয়ে দিবেন। তো সেই জায়গা থেকে আমরা এখন বাটটাকে বাদ দিয়ে দিতে পারি। দেন আমি লিখবো আই রিপ্লাইড দ্যাট, ফার্স্ট পারসন আমাকেই ধরবে, এখানে সাবজেক্ট হিসেবে আমিই আছি। হ্যাভেন্ট থাকলে কি হয়? হ্যাডেন্ট হয়। হ্যাভেন্ট থাকলে কি হবে? হ্যাডেন্ট। এরপরে লিখবো কোয়াইট, এরপরে লিখলাম ফিনিশড উইথ ইট। ওকে, সুন্দর। তো আমরা এতটুকু শেষ করে ফেললাম, আমাদের জাস্ট আরেকটু অল্প একটু অংশ আছে। পরের লাইনটাই দেখি, প্লিজ ওয়েট আ মোমেন্ট, প্লিজ ওয়েট আ মোমেন্ট। এই কথাটাও আমার কথা ভাইয়া, বুঝতে পেরেছেন? এই কথাটাও কিন্তু আমারই কথা। আমি প্রথমে বলেছি শিওর বাট আই হ্যাভেন্ট কোয়াইট ফিনিশড উইথ ইট, প্লিজ ওয়েট আ মোমেন্ট, প্লিজ একটু অপেক্ষা করেন, এটাও আমার কথা, তাই না? সো আমি এখন চাইলে কি করতে পারি, আমি এখন চাইলে এই বাক্যটাকেও যোগ করতে পারি,
এই বাক্যটাকে যদি আমি যোগ করি তাহলে আমি এখানে কি লিখবো বলেন তো, এন্ড লিখবো। যেহেতু এটা একটা ইম্পারেটিভ বাক্য, প্লিজ দ্বারা শুরু এবং ভার্ব ওয়ান দ্বারা শুরু, তো আমরা দুইভাবেই চেক করে দেখলাম এটা একটা ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্যে কি হয়, অর্ডার্ড, রিকোয়েস্টেড, সাজেস্টেড, ফরবেড, এই ওয়ার্ড গুলি হয়, তাই না? তো সে যেহেতু আমাকে অনুরোধ করে বললো যে ওয়েট, আমি তাকে অনুরোধ করে বললাম প্লিজ ওয়েট ফর এ মোমেন্ট, তাই আমি এখানে লিখবো এন্ড রিকোয়েস্টেড হিম, অথবা এন্ড আই রিকোয়েস্টেড। সো আমি রিকোয়েস্টেড হিম না লিখে আই রিকোয়েস্টেড লিখলে মনে হয় একটু সুন্দর হবে। আই রিকোয়েস্টেড টু, আই রিকোয়েস্টেড টু, আমরা জানি টু এর পরে ভার্ব ওয়ান বসাতে হয়, তাহলে টু ওয়েট আ মোমেন্ট। এবার আমরা ফুল স্টপ দিচ্ছি, কারণ কি এবার আমাদের কথা পুরোপুরি শেষ, লাস্ট কথায় চলে আসছি। লাস্টে সে বলেছে হি সেড অ্যাকচুয়ালি আই অ্যাম গেটিং অফ এট দ্য নেক্সট স্টপেজ, আই অ্যাম গেটিং অফ এট দ্য নেক্সট স্টপেজ। ওকে, ভালো কথা। যেহেতু এটা তার লাস্ট কথা, তাই আমরা এখানে কি লিখবো বলেন তো, গত ক্লাসে বলেছিলাম যে আমরা যখন ন্যারেশনের লাস্ট লাইনে চলে আসব তখন আমরা আমরা এই দুইটা ওয়ার্ডের যে কোনো একটা লিখতে পারি, finally or lastly. Okay, finally or lastly, he said that, he said that, অ্যাকচুয়ালি ওয়ার্ডটাকে বাদ দিলেও কোনো অসুবিধা নেই, এটাকে আহামরি কোনো সমস্যা হবে না বাদ দিলে। দেন আমরা সাবজেক্টের জায়গায় চলে আসি, সাবজেক্ট আই, ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন ধরবে বাক্যের সাবজেক্টকে, এখানে সাবজেক্ট হচ্ছে হি, দেন এখানে আবার হি হবে, হি, এম থাকলে ওয়াজ হয়, হি এর সাথে ওয়াজ, দেন গেটিং অফ at the next stoppage. ওকে, সো এটাই হচ্ছে মূলত আমাদের ন্যারেশনের সলভিংটা। এই ন্যারেশনটা ঠিক এভাবেই সলভ করতে হবে। আমি এখান থেকে আপনাদেরকে কি পয়েন্টগুলো নোট করতে বলেছিলাম সেগুলো একটু মাথায় রাখবেন। শুরুতে আমি বলেছিলাম এক্সকিউজ মি থাকলে কি লিখতে হয়, এক্সকিউজ মির জন্য কি লিখতে হবে। দেন আমি এখানে বলেছিলাম যে এই যে ফার্স্ট পারসন কাকে ধরে, সেকেন্ড পারসন কাকে ধরে, এই বিষয়টা, শুরুতে যদি কখনো এন্ড, বাট, অর কিংবা অ্যাকচুয়ালি থাকে এগুলিকে বাদ দেওয়ার যে বিষয়টা, ইম্পারেটিভের একটা স্ট্রাকচার আসছে এখানে, সেটাও দেখিয়েছি। সো এই বিষয়গুলি আসলে ঘুরে ফিরে পরীক্ষায় আসে। সো এটা ভালো মতো বুঝতে পারলে আমাদের সামনের ন্যারেশনের যে বোর্ড পরীক্ষা আছে, ন্যারেশন যখন আসবে সেখানে দেখবেন যে আপনি অটোমেটিকলি সলভ করতে পারছেন, আশা করা যায়। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা আরো একটা ন্যারেশনের ক্লাস নিয়ে আসবো খুব দ্রুতই আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আপনাদের সকলের কাছে একটা অনুরোধ থাকবে, যারা স্ক্রিনের ওই পাশ থেকে দেখছেন, ক্লাসগুলি করার মাধ্যমে যদি একটু উপকার হয় আপনার, তাহলে রিকোয়েস্ট থাকবে এই ক্লাসটি আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছিয়ে দেওয়া, সেই ক্লাসটিকে একটু শেয়ার করে দেওয়া, ক্লাসটিতে একটা লাইক করা এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।